হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু, তোমাদের জানাই স্বাগত। তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্যই আমি তোমাদের এসএসসি জিডির সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। আজকে করাচ্ছি প্র্যাকটিস নম্বর 4। তো এর আগে আমি 3টি প্র্যাকটিস সেট করে দিয়েছি। তোমরা এখন পর্যন্ত যারা দেখোনি অবশ্যই বলবো তোমরা দেখে নেবে। তো এটা শুধু যে এসএসসি জিডি কনস্টেবলের জন্য সেটা নয়, তোমরা যারা ফুড এসআই, ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্যও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে এবং এখন পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের 2023-এ যে এসএসসি জিডি পরীক্ষা হয়েছিল তার 1 থেকে 70 পর্যন্ত সেটের 77 পর্যন্ত সেটের পিডিএফ আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সংগ্রহ করনি অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সম্পূর্ণ বিনামূল্যে এই পিডিএফটা সংগ্রহ করে নেবে। তো বন্ধুরা, চলো দেরি না করে শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন বলেছে, দেখো, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করার কথা উল্লেখ আছে? ভারতীয় সংবিধানে 3 রকমের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। একটা জাতীয় জরুরি অবস্থা, একটা অভ্যন্তরীণ বা রাষ্ট্রপতি শাসন, আর একটা অর্থনৈতিক জরুরি অবস্থা। তো তোমাদের বলেছে জাতীয় জরুরি অবস্থা কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? তো সঠিক উত্তর 352 নম্বর ধারায় কিন্তু জাতীয় জরুরি অবস্থা ঘোষণার কথা বলা আছে। 356তে কী বলা আছে? রাষ্ট্রপতি শাসন। 356তে বলা আছে রাষ্ট্রপতি শাসন। আর 360-এ কী বলা আছে? 360-এ বলা আছে অর্থনৈতিক জরুরি অবস্থা। ঠিক আছে, অর্থনৈতিক জরুরি অবস্থা 360-এ কিন্তু বলা আছে। তো বন্ধুরা, এটা লাইক করে দেবে। আর চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই বলবো, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো নেক্সট। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার জওহর রোজগার যোজনা চালু হয়েছিল? জওহর রোজগার যোজনা, যেটি 1989 সালে কিন্তু চালু হয়েছিল, তাই তো? 1989 সালে জওহর রোজগার যোজনা চালু হয়েছিল। তো 1989 সালে কোন যোজনা পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল? তো 1989 সালে এটা কিন্তু 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পড়ে। তো 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 1985 থেকে 1990 সাল পর্যন্ত কিন্তু 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলেছে, মূল বা প্রধান নদীর গতিপথে এসে যুক্ত হওয়া নদীগুলোকে প্রধান নদীর ড্যাশ বলা হয়। তাহলে মূল বা প্রধান নদীর গতিপথে এসে যুক্ত হওয়া নদীগুলিকে কি বলা হয়? দেখো, যুক্ত হচ্ছে যে নদী, বাইরের থেকে নদী এসে যুক্ত হচ্ছে, বের হচ্ছে না। বের হলে কি হয়? শাখা হচ্ছে। কিন্তু মূল নদীর থেকে বাইরের থেকে একটা নদী এসে যুক্ত হচ্ছে। এই যে নদী, ঠিক আছে, নদী প্রবাহিত হয়েছে আর এখান থেকে নদী এসে মিলিত হয়েছে এই নদীর সঙ্গে। তো এই যে মিলিত হয় কি বলা হচ্ছে? উপনদী বলা হচ্ছে। ঠিক আছে, উপনদী বলা হচ্ছে। আর যদি বলতো এখান থেকে বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু সেটা শাখা নদী হতো। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিত অধাতুগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ভারী? দেখো, অপশনে আছে ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন এবং ফ্লোরিন। তো এই অপশন অনুযায়ী নিচের কোন অধাতুগুলোর মধ্যে সবচেয়ে ভারী? তো সঠিক উত্তর হবে আয়োডিন। ঠিক আছে, তোমাদের এসএসসি জিডিতে কিন্তু খুব কঠিন সাধারণ বলে বিজ্ঞানটা কিন্তু খুব কঠিন আসে না। ঠিক আছে, সহজেই বিজ্ঞানটা আসে। চলো নেক্সট। সিপাহী বিদ্রোহের সময় কে ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিলেন? সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? 1857 সালে কিন্তু সিপাহী বিদ্রোহ হয়েছিল।
1857 সালে ভারতের ভাইসরয় কে আছে? লর্ড ক্যানিং, তাই তো? লর্ড ক্যানিং ছিলেন তখনকার ভাইসরয়। তো সিপাহী বিদ্রোহের সময় এই ঝাঁসিতে নেতৃত্ব কে দিয়েছিলেন? তো তিনি হলেন লক্ষ্মীবাঈ। লক্ষ্মীবাঈ কিন্তু ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিলেন। আর সিপাহী বিদ্রোহের পরবর্তীতে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কিন্তু রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল। তাহলে সিপাহী বিদ্রোহের সময় দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসিত করা হয়েছিল? তাকে কিন্তু রেঙ্গুনে কিন্তু নির্বাসনে পাঠানো হয়েছিল। বলেছে দেখো, 2001 সালে কোন সানাই বাদক শিল্পীকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? তোমাদের এসএসসিতে কিন্তু এই ভারতরত্ন কিন্তু অনেক আসে, ঠিক আছে, পুরনো ভারত আসে, ঠিক আছে। এটা কিন্তু সাধারণ ভারতরত্ন, এটা সাম্প্রতিক ঘটনা পড়বে না, এটা কিন্তু সাধারণ গানের মধ্যে পড়বে। দেখো 2001 সালে আর একজন বিখ্যাত শিল্পীকে কিন্তু ভারতরত্ন দেওয়া হয়েছিল, তিনি হলেন লতা মঙ্গেশকর। 2001 সালে কিন্তু লতা মঙ্গেশকরকেও কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। তো ভারতরত্ন লতা মঙ্গেশকরের সঙ্গে আর কাকে দেওয়া হয়েছিল? তো বিখ্যাত সানাই বাদক বিসমিল্লাহ খানকেও কিন্তু এই ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল, ঠিক আছে। চলো নেক্সট। আর ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল কত সালে? 1954 সাল থেকে কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। চলো নেক্সট প্রশ্ন। পৃথিবীর একমাত্র কোন দেশ বাঘ এবং সিংহ দুটোই পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 2023-এ যে এমটিএস হয়েছিল সেখানে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। ভারত একমাত্র কোন দেশ? তো ভারত একমাত্র দেশ যেখানে বাঘ এবং সিংহ দুটোই পাওয়া যায়। পৃথিবীর অন্য দেশে যেরকম বাঘ পাওয়া যায় কিন্তু সিংহ পাওয়া যায় না, কেউ আবার সিংহ পেলে বাঘ পাওয়া যায় না। তো ভারতে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারও যেরকম পাওয়া যায় এবং সিংহও কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। 2022-এ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারত কয়টি রূপোর পদক জিতেছে? এটাও কিন্তু এমটিএস 2023-এ পরীক্ষায় এসেছে। বার্মিংহামে যে কমনওয়েলথ গেমস হলো সেখানে ভারত কয়টি রূপোর পদক জিতেছিল? তো সেখানে কিন্তু ভারত 16টি রূপোর পদক জিতেছিল। কয়টি? 16টি। দেখো কমনওয়েলথ গেম শুরু হয়েছিল 1930 সালে। 1930 সালে কিন্তু কানাডার হ্যামিল্টনে, ঠিক আছে, কানাডার হ্যামিল্টনে কিন্তু 1930 সালে খেলাটা হয়েছিল। 11টি দেশ কিন্তু অংশগ্রহণ করেছিল। এই কমনওয়েলথ গেমস অংশগ্রহণকারী দেশগুলো সাধারণত ব্রিটিশ উপনিবেশ যারা ছিল তারাই কিন্তু এই কমনওয়েলথ গেমসের অংশগ্রহণ করে। আর ভারতে 2010 সালে ওই একবার মাত্রই কিন্তু কমনওয়েলথ গেমস আয়োজন করা হয়েছিল। 2010 সালে 2010 সালে কিন্তু দিল্লিতে কিন্তু এই একবার মাত্র কিন্তু কমনওয়েলথ গেমস আয়োজন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন দিন ভারতীয় সংবিধান দিবস পালন করা হয়? ভারতীয় সংবিধান দিবস সঠিক উত্তর 26শে নভেম্বর। কারণ কি? এই 26শে নভেম্বর 1949 সালে কিন্তু ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল, কার্যকরী হয়নি, গৃহীত হয়েছিল। 26শে নভেম্বর 1949 সালে কিন্তু ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। সেই জন্য 26শে নভেম্বর কিন্তু জাতীয় সংবিধান দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। চলো নেক্সট। রাজস্থানের কালবেলিয়া লোকগীতি বা লোকনৃত্যগুলি কোন সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধি তালিকা অন্তর্ভুক্ত হয়েছিল? তাহলে রাজস্থানের বিখ্যাত লোকনৃত্য কালবেলিয়া কত সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা পেয়েছিল? কালবেলিয়া যেন গোলাবো সপেরা কিন্তু এই কালবেলিয়ার নৃত্যের সঙ্গে যুক্ত। গোলাবো সপেরা, ঠিক আছে, অনেক সময় পরীক্ষা আসে গোলাবো সপেরা কোন নৃত্যের সঙ্গে যুক্ত, তো তিনি কিন্তু কালবেলিয়া নৃত্যের সঙ্গে যুক্ত। আর এই কালবেলিয়া লোকনৃত্য কত সালে ইউনেস্কোর সংস্কৃত ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? তো সঠিক উত্তর 2010 সালে। এছাড়া ভাওয়াইয়া, ভাটিয়ালি, ঠিক আছে, ভাটিয়ালি এটা কিন্তু পশ্চিমবাংলার লোকগীতি, ঠিক আছে, ভাওয়াইয়া, ভাটিয়ালি। চলো নেক্সট। কাকে রাজ্যের সর্বোচ্চ আইনজ্ঞ অফিসার হিসাবে গণ্য করা হয়?
রাজ্যের সর্বোচ্চ আইনজ্ঞ অফিসার কাকে বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অ্যাডভোকেট জেনারেলকে। ঠিক আছে, রাজ্যের সর্বোচ্চ আইনজ্ঞ বলা হয় অ্যাডভোকেট জেনারেলকে কিন্তু বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে মহিলাদের সাক্ষরতার হার কত শতাংশ? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই দেখো, এই যে সাক্ষরতার হার, যেরকম পুরুষদের সাক্ষরতার কত 83 ঠিক আছে সামথিং, মহিলাদের কত, এবং ভারতীয় টোটাল সাক্ষরতার হার কত, এই টাইপের কিন্তু প্রশ্ন তোমাদের আসে। তো ভারতীয় 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মহিলাদের সাক্ষরতার হার 65.46%। ঠিক আছে, 65.46% হচ্ছে ভারতের মহিলাদের সাক্ষরতার হার। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, ইন্দ্রাবতী নদী কোন নদীর উপনদী? তো সঠিক উত্তর কী হবে? গোদাবরী। ইন্দ্রাবতী কোন নদীর উপনদী? গোদাবরী নদীর উপনদী হচ্ছে ইন্দ্রাবতী নদী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, একটু লাইক করে দেবে বন্ধুরা, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বলেছি, একটি ডায়নামোতে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটাও তোমাদের সম্পূর্ণ বলেছি, সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী। তো তোমাদের 20 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আমি প্রতিদিন এই একটা করে প্র্যাকটিস সেট আমি তোমাদের করাবো। তো আশা করি তোমরা এখান থেকে কিছু না হলে কিছু প্রশ্ন তোমরা কমেন্ট পাবে। ঠিক আছে, তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে যান্ত্রিক শক্তি থেকে কিন্তু তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। একটি ডায়নামোতে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। চলো নেক্সট, লাসু মহারাজ, দুটোবার হয়ে গেছে। কত্থক শাস্ত্রীয় নৃত্যের কোন ঘরানার নৃত্যশিল্পী? দেখো, কত্থক নৃত্যের কিন্তু ঘরানা আছে, যেমন রায়গড় ঘরানা, জয়পুর ঘরানা, লখনৌ ঘরানা, বেনারস ঘরানা। তো লাসু মহারাজ কিন্তু কত্থক নাচের সঙ্গে যুক্ত, তাই তো? বিরজু মহারাজ, লাসু মহারাজ সবই কিন্তু কত্থক নাচের সঙ্গে যুক্ত। এটা কিন্তু মূলত উত্তরপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। তো বলেছে ঘরানা জিজ্ঞেস করেছে, লাসু মহারাজ কোন ঘরানার শিল্পী? তো লাসু মহারাজ কিন্তু তিনি লখনৌ ঘরানার কিন্তু শিল্পী। ঠিক আছে, বলেছে দেখো, আধুনিক পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ের মৌলগুলোর সংখ্যা কতগুলো? আধুনিক পর্যায়ে 7টি পর্যায় ও 18টি শ্রেণী রয়েছে। তো তোমাদের বলেছে ষষ্ঠ পর্যায়ে মৌলগুলোর সংখ্যা কত? তো ষষ্ঠ পর্যায়ে কিন্তু মৌলগুলোর সংখ্যা কিন্তু 32টি। কয়টি? 32টি। ঠিক আছে, চলো নেক্সট, নিম্নলিখিত কোন খেলাটি ভুটানের জাতীয় খেলা হিসেবে পরিচিত? ভুটানের জাতীয় খেলা কি? তো ভুটানের জাতীয় খেলা হচ্ছে তীরন্দাজি। কি? তীরন্দাজি। ভুটানের জাতীয় খেলা কি? তীরন্দাজি। গুজরাটে অবস্থিত হরপ্পার প্রাচীন বন্দর কোনটি? গুজরাটে অবস্থিত হরপ্পায় প্রাচীন বন্দরটি হচ্ছে লোথাল। লোথাল গুজরাটে অবস্থিত এবং এটি একটি হরপ্পা সভ্যতার একটি বন্দর। ঠিক আছে, তাই লোথাল বন্দরটি বর্তমানে কিন্তু গুজরাটে অবস্থিত। চল নেক্সট প্রশ্ন, 19 দাগে বলেছে, নিচের কোনটি স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ? তো তোমাদের এখন কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আজ ডিসেম্বরের আজকে কিন্তু 14 তারিখ, আর এই মাসে 16 দিন আছে, আর জানুয়ারিতে তোমাদের 31 দিন, আর ফেব্রুয়ারিতে টোটাল 20 দিন। তো তোমাদের এখন হাতে আসে সময় 67 দিন কিন্তু হাতে আসে। এই 67 দিন কিন্তু খুব কঠোর মনোযোগ সহকারে কিন্তু পড়তে হবে। এর সঙ্গে কিন্তু তোমাদের যে ফিজিক্যাল আছে 25 মিনিটে 5 কিলোমিটার ছেলেদের। ঠিক আছে, অবশ্যই তোমরা এদের সঙ্গেও কিন্তু প্র্যাকটিস করে যাবে, কারণ তোমাদের পরীক্ষার পরে কিন্তু তোমাদের খুব একটা টাইম দেবে না এই 5 কিলোমিটার দৌড়ের প্র্যাকটিসের জন্য। তো এখন থেকে কিন্তু দুটোই করতে হবে। তো সঠিক উত্তর কী হবে? এটা নিচের কোনটি স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ? তৃণভূমি। আর পুকুর, নদী, মহাসাগর এটা কি? জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ। তারপর বলেছে, ভারতের সাথে কয়টি দেশের স্থল সীমানা রয়েছে? তো ভারতের সঙ্গে কিন্তু
স্থল সীমানা রয়েছে ভারত 7টি দেশের। 7টি দেশের মধ্যে কিন্তু স্থল সীমানা রয়েছে। কি কি দেখো, পাকিস্তান, চীন, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার এবং আফগানিস্তান, এই কটি দেশের সঙ্গে কিন্তু ভারতের স্থল সীমানা রয়েছে। চলো নেক্সট প্রশ্ন। তো দেখো এরপর কিন্তু সাম্প্রতিক ঘটনা, ঠিক আছে। এবার আসলে সাম্প্রতিক ঘটনা দেখো, বলেছে কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রতিবন্ধী শিশুদের সাহায্য করার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশিক্ষণ প্রদানের জন্য একটি জাতীয় প্রোটোকল চালু করেছে? কোন মন্ত্রণালয়? তো সঠিক উত্তর হবে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক। তো মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক প্রতিবন্ধী শিশুদের সাহায্য করার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশিক্ষণ প্রদানের জন্য একটি জাতীয় পোর্টাল চালু করেছে। পরবর্তী প্রশ্ন দেখো 22 দাগে, কোন রাজ্য সরকার নানাজি দেশমুখ কৃষি সঞ্জীবনী প্রকল্প বাস্তবায়ন করেছে? তো দেখো নানাজি দেশমুখ কোন, আমরা জানি মহারাষ্ট্রের লোক, তাই তো, মহারাষ্ট্রের লোক কিন্তু নানাজি দেশমুখ। তো তার নাম অনুসারে যখন হচ্ছে তাহলে নিশ্চয়ই মহারাষ্ট্র সরকারই হবে, তাই তো। এইসব কিন্তু একটা মনের ভিতর থেকে নানাজি দেশমুখ, আমরা তো প্রশ্ন জানা থাকলো না তোমার, ঠিক আছে, উত্তর জানা নেই, কিন্তু তোমরা সবাই তো জানে নানাজি দেশমুখ মহারাষ্ট্রের লোক। তো মহারাষ্ট্রের লোককে নিশ্চয়ই মহারাষ্ট্র সরকারই কিন্তু মহারাষ্ট্রের লোকদের নিয়ে এই প্রকল্পগুলো করবে, তাই তো। তো সঠিক উত্তর কী হবে? মহারাষ্ট্র। এসব কিন্তু কিছু কিছু টেকনিক কিন্তু তোমাদের পরীক্ষার আগে মাথায় মনে রাখতে হবে। তো অনেক সময় উত্তর না জানলেও এই টেকনিকের সাহায্যে কিন্তু তোমরা উত্তরটা করে আসতে পারবে। চলো নেক্সট। ডিসেম্বর 2023 অনুযায়ী ন্যালকো এর চেয়ারম্যান ও এমটি পদে কে রয়েছে? তো ডিসেম্বর 2023 অনুযায়ী ন্যালকোর চেয়ারম্যান ও এমডি পদে কে বসে রয়েছে? তো তিনি হলেন শ্রীধর পাত্র। শ্রীধর পাত্র তিনি ন্যালকোর বর্তমান চেয়ারম্যান ও এমডি পদে রয়েছেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, 2023 ক্রিকেট বিশ্বকাপে কোন বোলার সবচেয়ে বেশি উইকেট পেয়েছে? তো 2023 সালের ফাইনালে আমরা জিততে পারিনি, তাই তো, সবার মন খারাপ, সেই জন্য অস্ট্রেলিয়া জিতে গেছে। এর আগে কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে 2003-এও কিন্তু আমরা ফাইনালে গিয়ে হেরেছি, তাই তো। তো 2003 এবং 2023 দুটোবারই কিন্তু আমরা ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে হেরেছি। তো বলেছে কোন বোলার সবচেয়ে বেশি উইকেট পেয়েছে? তো তিনি হলেন ভারতের মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি কিন্তু 2023 বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পেয়েছে, তিনি কিন্তু 24টি উইকেট টোটাল সংগ্রহ করেছে, ঠিক আছে। চলো নেক্সট। বলেছি দেখো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2023 অনুযায়ী ভারতের স্থান কততম? তো ওয়ার্ল্ড হ্যাপিনেস যেটা প্রথমে রয়েছে কিন্তু ফিনল্যান্ডে, হ্যাপিনেসে প্রথম রয়েছে কি ফিনল্যান্ড। আর ভারত কততম সুখী দেশ? তো ভারত হচ্ছে 126তম সুখী দেশ। তো বন্ধুরা এই 25টি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসলাম, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। আর বন্ধুরা তোমরা যদি কেউ 2021-এর যে SSGD-এর প্রশ্নপত্র করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আমি কিন্তু তোমাদের জন্য তৈরি করে দেবো। তো বন্ধুরা এখন করে বিদায় নিচ্ছি, আবার আগামীকাল